এই বক্সটার মধ্যে একটা সারপ্রাইজ আছে। হ্যাঁ, ফোন তো আছেই, আমরা সবাই জানি, কিন্তু এই বক্সটা কেন এত লম্বা, এই বক্সের মধ্যে কি সারপ্রাইজ আছে সেটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। দেখার জন্য আরেকটু অপেক্ষা করুন। তার আগে আমি বলি যে আমি এখন যে ফোনটা আপনাকে দেখাবো সেই ফোনটা পৃথিবীর সব থেকে বড় ডিসপ্লে নিয়ে আসছে। না, এমনি ডিসপ্লে নয়, এই যে বাইরে ফোল্ডিং ফোনের ডিসপ্লেটা হয়, এই আউটার ডিসপ্লে বা কভার ডিসপ্লে, এটা এই মুহূর্তে পৃথিবীতে সব থেকে বড়। এটা 4 ইঞ্চির একটা POLED ডিসপ্লে। অবভিয়াসলি আপনারা বুঝেই গেছেন POLED মানে এটা মোটোরোলার ফোন, মোটো রেজার 50 আলট্রা। মোটোরোলা কিছুদিন আগে তাদের মোটো এজ 50 ফিউশন, তারপর মোটো এজ 50 প্রো এইসব ফোন বার করেছিল। এবার তারা ফ্লিপ ফোনের ক্ষেত্রে এবার রেজার 50 আলট্রা নামে ফোন বার করেছে। গত বছর একটা লাল রঙের সুন্দর দেখতে ফোন আমাদের চ্যানেলে দেখেছিলেন, সেটা ছিল এর আগের জেনারেশন মোটো রেজার 40 আলট্রা। এই রেজার 40 পর রেজার 50 তে মোটোরোলা অনেক কিছু আপগ্রেড করেছে, বলার মতো আপগ্রেড করেছে। প্রথমত এই যে বাইরে আউটার ডিসপ্লের কথা বলছিলাম, এটা পৃথিবীতে সব থেকে বড় তো বটেই, POLED তো বটেই, তার উপর এটা 165 হার্টজ রিফ্রেশ রেটের। ডিসপ্লেটার সাইজ 4 ইঞ্চি। জাস্ট ডিসপ্লেটার মধ্যে কেটে দুটো ক্যামেরা বসিয়ে দেওয়া হয়েছে আর একটা ফ্ল্যাশ লাইটের জন্য পাঞ্চ হোল বসিয়ে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, এই ডিসপ্লেটা 2400 নিটস পিক ব্রাইটনেসের। একটা ফ্লিপ ফোনের ক্ষেত্রে এটা অবশ্যই স্পেশাল ব্যাপার। দেখতে তো ভালো লাগছেই, এটার ইউজেবিলিটিও অনেক বেশি। জাস্ট এই কভার ডিসপ্লে দিয়ে আপনি একটা ফোনের সব যাবতীয় কাজ করে নিতে পারবেন। 4 ইঞ্চি মানে সাইজটাও খুব একটা ছোট নয়। এখানে টাইপ করা থেকে আরম্ভ করে যে কোনো অ্যাপ্লিকেশন খোলা, ইনফ্যাক্ট গেম খেলা পর্যন্ত আপনি সব কিছু করতে পারবেন। এই ডিসপ্লেতে গরিলা গ্লাস ভিক্টাসের প্রোটেকশন আছে, সেক্ষেত্রে ভেঙে যাওয়ার ভয়ও খুব একটা নেই। 100% DCI-P3 কালার গ্যামেট, HDR10+ এর সাপোর্ট, সবকিছু রয়েছে এই 10 বিট ডিসপ্লেটাতে। কিন্তু এখানেই শেষ নয়, কোম্পানি আরো দিচ্ছে ভিতরে একটা আরো বড় ডিসপ্লে। 6.9 ইঞ্চি এই ডিসপ্লেটার সাইজ। অনেক লম্বা ফোন বুঝতেই পাচ্ছেন, এবং সেটাকে কাজে লাগিয়েছে। এই ডিসপ্লেটাও 165 হার্টজের POLED LTPO প্যানেল, আর ভিতরের ডিসপ্লের পিক ব্রাইটনেস সেটা কিন্তু 3000 নিটস। আর এখানে 100% নয়, 120% DCI-P3 কালার গ্যামেট রয়েছে, 10 বিট ডিসপ্লে, HDR10+ এর সাপোর্ট, সবকিছু রয়েছে। তবে আমরা কিন্তু নেটফ্লিক্সে গিয়ে HDR10+ এর সাপোর্ট পাইনি, আমরা অ্যামাজন প্রাইম বা ইউটিউব প্রিমিয়ারে এই সাপোর্টটা পেয়েছি। তবে হ্যাঁ, কন্টেন্ট ওয়াচিং নিঃসন্দেহে দারুণ, দেখলে তাকিয়ে থাকতে ইচ্ছা করছে ভিতরের ডিসপ্লের দিকে এবং বাইরের ডিসপ্লের দিকে, দুটোতেই। এখানে ডুয়েল স্টেরিও স্পিকার আছে, ডলবি অ্যাটমস এর সাপোর্ট রয়েছে, তবে নিচেরটা থেকেই সাউন্ড বেশি আসে, উপরের স্পিকার থেকে সাউন্ড সেরকম খুব বেশি কিছু আসে না। তবে এখানে একটা মজার ব্যাপার হলো, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর কিন্তু নেই। POLED ডিসপ্লে, তাও ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা দেওয়া হয়েছে পাওয়ার বাটনের মধ্যে। তবে জিনিসটা সুবিধাজনক, কারণ আমরা ফোন যখন এরকম ধরে থাকি আঙুলটা পাওয়ার বাটনে দিতে খুবই সুবিধা হয়। আর এই আউটার ডিসপ্লে নিয়ে বিশেষভাবে অনেক কিছু বলার আছে, যেমন এখানে অলওয়েজ অন ডিসপ্লে আছে, যেটা খুবই কাজে। এছাড়া এই ফোনটাকে আপনি টেবিল ক্যালেন্ডারের মতো ডেস্কে সেট করেও রাখতে পারেন। আউটার ডিসপ্লেতে আপনি কন্টিনিউয়াস যদি ট্রানজিশন করেন, তাহলে আলাদা আলাদা প্যানেল খুলতে থাকবে, যেমন টাইমার, ওয়েদার, গেমস ইত্যাদি ইত্যাদি। এবং শুধু ইনবিল্ট অ্যাপ্লিকেশন নয়, আপনি যে কোনো অ্যাপ্লিকেশন এই আউটার ডিসপ্লেতে খুলতে পারবেন। এছাড়া এখানে ডেডিকেটেড একটা প্যানেল রয়েছে স্পটিফাই এর জন্য। হোয়াটসঅ্যাপ বা স্কাইপিতে ভিডিও কল করবেন, তার জন্য এই আউটার ডিসপ্লের প্যানেলটা কিন্তু ভীষণ কাজে, কারণ ভালো ক্যামেরা রয়েছে এখানে। এবার এই ফোনের যে ফ্রেমটা, সেটা কিন্তু একটা অদ্ভুত গ্রিন কালারের। মোটোরোলা প্যান্টনের হাত ধরার পর মোটামুটি কালার নিয়ে যাতা করছে, কিন্তু এই ফ্রেমটা শুধু দেখতে ভালো নয়, এই ফ্রেমটা একটা গ্লসি অ্যালুমিনিয়াম ফ্রেম, যেটা যথেষ্ট মজবুত, এবং হিঞ্জ সেটাও বেশ মজবুত করেছে, যার ফলে বেশ কনফিডেন্টলি ফোনটা এরকম এক হাতে খুলে এইভাবে ইউজ করা যাচ্ছে। মানে একটা ফ্লিপ ফোন যদি আমরা শো অফ করতে চাই, এরকম খুলবো, এরকম কানে দেবো, এই ব্যাপারটা করতে ইচ্ছা করে তো, কিন্তু এই হিঞ্জটা আমাদের ভয় পাইয়ে দেয়। এবার কিন্তু সেরকম ভয়ের কোনো জায়গা নেই, এটা 6 লাখ ফোল্ড সার্টিফাইড। এবার এই ফোনটা যেহেতু একটা ফ্লিপ ফোন, এটা খুললেই আমাদের মনে প্রশ্ন জাগে যে এই ফোনের মাঝখানে ক্রিজ কতটা দেখা যাচ্ছে। এবার কিন্তু ক্রিজ খুবই কম দেখা যাচ্ছে। ভাঁজ আমরা যদি আলোতে রিফ্লেক্ট করার জন্য ধরি, তবেই একমাত্র বোঝা যাচ্ছে। ইভেন হাত দিলেও এটা খুব বেশি ফিল হচ্ছে না। যখন আমরা কন্টেন্ট ওয়াচ করছি, তখনও ক্রিজ কিন্তু চোখে পড়ছে না। মোটোরোলা কিছু কিছু জায়গায় এরকম সত্যি খুব ভালো কাজ করেছে। যেমন এবার সব থেকে বেশি IP রেটিং দেওয়া হয়েছে, IPX8 রেটিং, অর্থাৎ ফোন বৃষ্টিতে ভিজলেও কোনো টেনশন করতে হবে না। ফোনের হেপটিক ফিডব্যাক সেটাও যথেষ্ট ভালো, এবং UI এর বিভিন্ন জায়গায় এই হেপটিক ফিডব্যাকটাকে খুব সুন্দর করে ইমপ্লিমেন্ট করা হয়েছে, প্রিমিয়াম ফিলিংই দিচ্ছে। UI এর কথা মনে পড়লো, এখানে হ্যালো UI আছে মোটোরোলা নিজস্ব Android 14 এর উপর। মোটোরোলা বলছে 3 বছরের অ্যান্ড্রয়েড আপডেট দেবে আর 4 বছরের সিকিউরিটি আপডেট দেবে। সেক্ষেত্রে আপডেট নিয়েও খুব একটা কমপ্লেন করার কিছু নেই। আর এই UI তে মোটোরোলা যুগের সাথে তাল মিলিয়ে AI ভরে ভরে দিয়েছে, যেমন স্টাইল সিঙ্ক, যেমন ম্যাজিক ক্যানভাস। এছাড়াও আমরা যখন হোয়াটসঅ্যাপ করব বা কোনো গুরুত্বপূর্ণ ব্যাংকের তথ্য শেয়ার করবো কারোর সাথে, তখন সেই বিশেষ জায়গাগুলোকে ব্লার করে দেওয়ার জন্য AI ব্লারিং ফিচার দেওয়া হয়েছে। AI বুঝে নেবে কোনটা ব্লার করতে হবে, আমাদের টেনশন করতেই হবে না। এই ব্লারিং ফিচারটা স্ক্রিনশটের ক্ষেত্রে কাজ করবে। আর এই AI এর প্রসঙ্গে একটা কথা না উল্লেখ করলেই নয়, বিল্ট ইন জেমিনাই অ্যাপের সাপোর্ট রয়েছে লক স্ক্রিনে। এছাড়া মোটোরোলা রিসেন্টলি যেটা বার করেছে, তাদের ভয়েস ফোকাস মোড, একদম পরিষ্কার আওয়াজ শোনার জন্য ভিড় জায়গাতেও
সাথেও যাতে কল করতে সমস্যা না হয় সেটাও এখানে দেওয়া আছে। সামান্য কিছু প্রি ইনস্টলড অ্যাপ্লিকেশন আছে, তবে হ্যাঁ ইউআই কিন্তু খুবই ভালো এবং প্রচুর ফিচার আছে। এবার ক্যামেরার প্রসঙ্গে চলে আসি। এই যে বাইরে বড় বড় দুটো চোখের মতো জিনিস দেখছেন, এখানে একটা 50 মেগাপিক্সেলের মেইন সেন্সর আছে উইথ ওআইএস। দ্বিতীয় চোখটা কিন্তু আলট্রা ওয়াইড ক্যামেরা নয়, সেটা 2x টেলিফোটো জুম লেন্স। এটাও 50 মেগাপিক্সেলের ক্যামেরা এবং এটা দিয়ে আমরা 30x অব্দি জুম করতে পারি। তবে এটা জুম করার জন্য আসলে দেওয়া হয়নি। এটা দেওয়া হয়েছে কেন? আমরা পোর্ট্রেট ভিডিও যাতে বিভিন্ন ফোকাসে তুলতে পারি, যাতে ব্যাকগ্রাউন্ড ব্লারটা খুব সুন্দর আসে। 25mm, 35mm, 50mm, 70mm এরকম বিভিন্ন ফোকাসে আমরা ফটো তুলতে পারি। ফ্রন্টে দেওয়া হচ্ছে 32 মেগাপিক্সেল ক্যামেরা। ফটো থেকে ডিটেলস কিন্তু ভালোই এসেছে, ফোকাসও বেশ অন দা পয়েন্ট। বেশ কিছু পোর্ট্রেট ছবি তুলে দেখলাম, সেটাও যথেষ্ট ভালো। ভালো বোকেও আসছে, কিছুটা বুস্টেড কালার আসছে, তবু ওভারঅল ছবির কথা যদি বলি আমরা কিন্তু যথেষ্ট ভালো ছবি পেয়েছি। আমি পাহাড়ে গিয়েও ছবি তুলে দেখেছি, ছবি কিন্তু ভালো আসছে। 4K 60 FPS এ ফ্রন্ট আর ব্যাক দুটো ক্যামেরা দিয়েই ভিডিও রেকর্ড করা যাচ্ছে এবং সেটাও আমরা পাহাড়ে গিয়ে বৃষ্টির মধ্যে ভিডিও তুলেছি, ভালো ভিডিও এসেছে। তবে বিভিন্ন ক্যামেরার মধ্যে যদি সুইচ করতে চাই তখন 4K 30 FPS অব্দি সাপোর্ট করে, 60 নয়। এবার পারফরমেন্সের কথা চলে আসি। এত কিছু হার্ডওয়্যার তাকে চালাবে কে? পাওয়ারফুল প্রসেসর দরকার তো, বিশেষ করে একটা ফ্ল্যাগশিপ ফোনের ক্ষেত্রে। এখানে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8s Gen 3 প্রসেসর আছে। 8 Gen 3 নয় কিন্তু, 8s Gen 3 মানে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Gen 2 এর মতোই একটা প্রসেসর ধরতে পারেন। 11 লাখের সামান্য উপরে অ্যান্ড্রয়েড স্কোর এসেছে, যদিও অন্যান্য ফোনে আরো বেশি স্কোর আসে। তবে আমার মনে হয় এটা যেহেতু ফ্লিপ ফোন, জায়গা কম এবং পাতলা ফোন, তার জন্য এর থার্মালটা ম্যানেজ করার জন্য এটা হয়তো একটু কমিয়ে রাখা হয়েছে। আর এটাকে সাপোর্ট করার জন্য রয়েছে 12GB LPDDR5X RAM আর 512GB UFS 4.0 স্টোরেজ টাইপ, অর্থাৎ সবকিছু একদম বেস্ট লেভেলের। গেমিং এর ক্ষেত্রে আমরা BGMI 60 FPS এ খেলতে পেরেছি, মোটামুটি ভালোই চলেছে। ফোন যে খুব গরম হয়েছে এমনও নয়। কল অফ ডিউটি পর্যন্ত 120 FPS এ খেলা গেছে এবং গেম প্লে বেশ স্মুথ ছিল। সব মিলিয়ে বলবো যে এটা গেমিং ফোন নয়। কিছু কিছু গেমের ক্ষেত্রে এটার অপটিমাইজেশনেরও হয়তো অভাব রয়েছে, কিন্তু হ্যাঁ এটা দিয়ে বেশ ভালোভাবে আপনি গেম এনজয় করতে পারবেন। এবার এত পাওয়ারফুল প্রসেসর, এত হার্ডওয়্যার, সেগুলো চালানোর জন্য ব্যাটারি, একটা ফ্লিপ ফোনে ব্যাটারি সবসময় সমস্যা তৈরি করে, বেশি ব্যাকআপ দেয় না। তবে এই ফোনটাতে 4000 mAh ব্যাটারি রয়েছে আর রয়েছে 45 ওয়াটের ফাস্ট চার্জিং এর সাপোর্ট। যদিও বক্সে যে চার্জারটা আছে সেটা কিন্তু 68 ওয়াটের পিডি চার্জার। সব মিলিয়ে আমি বলবো যে ফোনটা ভালো ফোন। ইনার ডিসপ্লে আউটার ডিসপ্লের মধ্যে সুইচিং এর যে ব্যাপারটা সেটা খুব স্মুথ হয়। মোটরোলা বেশ কিছু ফিচার যোগ করেছে যেগুলো বেশ কাজে লাগে, যেগুলো হ্যান্ডি। বিশেষ করে আউটার ডিসপ্লেটা তো নিঃসন্দেহে খুবই ভালো, জাস্ট ওটার প্রেমে পড়ে যেতে হবে। ফোনটা 1 ঘন্টায় পুরোপুরি চার্জ হয়ে যায়। ব্যাটারি ব্যাকআপ মোটামুটি ওই 4.5 থেকে 5 ঘন্টা স্ক্রিন অন টাইম পেয়েছি আমরা। এছাড়া 15 ওয়াটের ওয়্যারলেস চার্জিং সাপোর্ট আছে, 5 ওয়াটের রিভার্স ওয়্যারলেস চার্জিং সাপোর্ট আছে, 17টা 5G ব্যান্ডের সাপোর্ট আছে, Wi-Fi 7, Bluetooth 5.4, NFC, সবকিছু প্রিমিয়াম জিনিস এখানে আছে। এবং হ্যাঁ, এখানে কিন্তু একটা ফিজিক্যাল সিম, একটা ই সিম লাগানো যাবে। আর এই প্যাকেজটার দাম পড়ছে 99,000 রুপি। যদিও ব্যাংক অফার টফার দিয়ে, কার্ড ডিসকাউন্ট দিয়ে এটা আপনি 89,000 রুপিতে পেতে পারেন। এছাড়াও যে সারপ্রাইজের কথা বলেছিলাম, এই ফোনের বক্সে কিন্তু রয়েছে একটা মোটোরোলার এয়ারবাড, যেটা বোস টিউন করেছে, অর্থাৎ খুব ভালো কোয়ালিটির এয়ারবাডস। আজকাল অন্যান্য কোম্পানি আমাদের এয়ারবাডস আলাদা করে কিনতে বাধ্য করে, সেখানে মোটোরোলার এটা ফ্রি দিচ্ছে, এই প্যাকেজের মধ্যে দিচ্ছে এবং ফোনের দামও বাড়ায়নি। 89,000 রুপি দাম গতবারের ফোনটারই ছিল। সেক্ষেত্রে ওভারঅল আমি বলবো যে একটা ফ্লিপ ফোন হিসাবে এই ফোনটা এখন কিন্তু খুবই উল্লেখযোগ্য একটা ফোন। ইনফ্যাক্ট এর কম্পিটিশন যারা আছে তাদেরকে রীতিমতো চিন্তায় ফেলে দেবে এই ফোনটা। আপনি যদি এখন একটা ফ্লিপ ফোন কিনবেন ভাবেন, তাহলে মোটোরোলার এই ফোনটা অবশ্যই একবার কনসিডার করবেন। এই ফোনের ব্যাপারে আরো ডিটেলস জানতে হলে আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে রাখবো, সেখান থেকে চেক আউট করে নেবেন। আর আজকের ভিডিও কেমন লাগলো সেটা জানাতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো বিদায়।